হাসিনার পতনের ৫ মাস পেরিয়ে গেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। যদিও প্রধান উপদেষ্টা জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে এ বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের প্রথমার্ধে। সে সঙ্গে প্রধান উপদেষ্টা যুক্ত করেছেন নির্বাচনের তারিখ নির্ধারিত হবে জনগণ কতটা সংস্কার চায়। সে লক্ষ্যেই সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করেছে, যেখান থেকে আজ ৪টি সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। অন্যদিকে ত্রয়োদশ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা, হিসেব নিকেশ, যেখানে বিএনপি বলছে এবছরের মাঝামাঝি সময়ের মধ্যেই নির্বাচন চাইছে তারা। দর্শক, এবছরের মাঝামাঝি সময়ে আদৌ নির্বাচন সম্ভব? এ বিষয়গুলি আজকের আলোচনায় আনতে চাই। আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সে সঙ্গে আরও আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN 24 নিউজ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব সাইফুল হক, নির্বাচন নিয়ে তো আমরা আলোচনা করবই, তবে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ৪টি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। সেখান থেকে ধরে ধরে আলোচনাগুলো করতে চাই এবং আপনাদের মতামত নিতে চাই। আমরা যেমনটি জানি, বাংলাদেশের সাংবিধানিক নাম প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে নাগরিকতন্ত্র ও জনগণতন্ত্রী বাংলাদেশ নাম চালুর প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই। আপনাকে ধন্যবাদ এবং সহ আলোচক নাজমুল আশরাফ, তাকে শুভেচ্ছা জানাই। দর্শক শ্রোতা, আপনাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। সংস্কার কমিশন ৪টা আজকে তারা যে সংস্কার কমিশনের রিপোর্ট উত্থাপন করেছেন, এটাকে আমরা ইতিমধ্যে স্বাগত জানিয়েছি। তো মনে করি এর মধ্যে অনেকগুলো ইতিবাচক প্রস্তাব আছে, তার মধ্যে একটা আপনি উল্লেখ করলেন, এরকম একটা, এগুলো নানা ভাবনা চিন্তা। তো এগুলো প্রথমত মনে করি আপনি রাষ্ট্রের নাম যখন আপনি করবেন, এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ একটা আলোচনা। তো সে আলোচনাটা প্রথমত আমরা তো আজকেই মাত্র শুনলাম অফিসিয়ালি, এটা আমরা দলে কথা বলতে হবে, দলে আমাদেরকে আলোচনা করতে হবে, আমাদের যে গণতন্ত্র মঞ্চ সেখানে আমাদেরকে কথা বলতে হবে। আর আমরা ২-২.৫ বছর ধরে যাদের সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, আন্দোলনের আমাদের শরিক যারা আছেন এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, আমরা এইসব বিষয়ে আমরা আলাপ আলোচনা করে আমরা আসলে সিদ্ধান্ত নেব। কারণ আমরা যে নামটা আছে সে নামটা পরিবর্তনটার কেন দরকার হলো, তার পেছনে জরুরত কি অথবা যুক্তিগুলো কি, এগুলো নিশ্চয়ই আমরা বিবেচনা করব। আর এগুলো নিয়ে এখন একটা আলোচনা হতে পারে, কিন্তু এইসব ব্যাপারে আমি মনে করি শুধু এটা না, সংবিধান সম্পর্কিত যতগুলো বিষয় আছে এখনকার পর্যায়ে এটা নিয়ে আপনি কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন, একটা ঐক্যমতের জায়গাটা আপনি তৈরি করবার উদ্যোগ আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু আমরা মনে করি এগুলো প্রধানত আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে নির্বাচিত জনপ্রতিনিধিরা, নির্বাচিত পার্লামেন্ট, এইসব ব্যাপারগুলো তারা আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এখন একটা পলিটিক্যাল ডিসকোর্স থাকতে পারে, একটা আলোচনা হতে পারে, একটা কনসেনসাস বিল্ড আপ করা যায় কিনা। তো এগুলো মিলে আমাদেরকে আরো কথা বলতে হবে। আপনি শুরুতেই বলছিলেন যে রাজনৈতিক দল হিসেবে আপনাদের নিশ্চয়ই মতামত থাকবে এবং আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিশ্চয়ই আপনি গণমাধ্যমকেও জানাবেন, কিন্তু আমি আপনার ব্যক্তিগত মতামত জানতে চাই। জাতীয় সংসদের মেয়াদ ৪ বছর, প্রধানমন্ত্রী পদে দুবারে বেশি না থাকা, সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২১ বছর, এই সুপারিশগুলোও করেছে সংবিধান সংস্কার কমিশন। সেই সঙ্গে আরেকটু যুক্ত করি, তাদের সুপারিশকৃত মূলনীতি ৪টি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ। বাদ পড়েছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ। কি বলবেন? আপনি প্রথম যেটা বললেন যে সংসদের মেয়াদ ৪ বছর করা ৫ বছর থেকে, এটাও বলেছি এগুলো একটু আলোচনার মধ্যে আসা দরকার। আমি ব্যক্তিগতভাবে হয়তো মেয়াদ ৫ বছরের জায়গায় ৪ বছর হওয়াটাকে আমি হয়তো যুক্তিযুক্ত মনে করব, কিন্তু এটা দলও আলোচনা, অন্যদের সাথে আলোচনার প্রশ্ন আছে, এটা একটা। আর ২ হলো যেটা বললেন, এটা আমাদের সম্মত একটা অবস্থান আছে। আমরা দলগতভাবে, গণতন্ত্র মঞ্চগতভাবে বা বিএনপির সাথে যাদের সাথে আমরা দীর্ঘদিন যুগপৎ আন্দোলনে ছিলাম, পরপর একজন ব্যক্তি দুবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তো এরকম একটা অবস্থান ইতিমধ্যেই আমরা এটা আমাদের ব্যক্ত করেছি আমরা, যাতে কোনোটা একটা ব্যক্তি কেন্দ্রিক একটা স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো, একটা অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো যাতে গড়ে না ওঠে, এটা মূলত সেটাকে বিবেচনা
করে তারপরে যেটা এসছে। আর এই ব্যাপারে 3 নম্বর আরেকটা আপনি বললেন এটাতে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 21 বছর। আর বয়স না, এটাকে আমি মনে করি যে এখন যেটা আছে 25 বছর, এটাকে যুক্তিযুক্ত এটাকে আমি বিবেচনা করি। আমরা এখনো পর্যন্ত এটাকে 21 বছর আনার পেছনে আমরা শক্ত কোনো যুক্তি বা শক্ত কোনো কিছু দেখছি না। আমি মনে করি যে এটা এখন যেটা আছে 25 বছর যেটা আছে, আমি মনে করি আমরা এ ব্যাপারে আমাদের দিক থেকে পরিবর্তনের কোনো প্রস্তাবনা আমাদের দিক থেকে নেই। এরপর আপনি যেটা বললেন সংবিধানের যে কথাটা বললেন যে তার মৌলনীতির প্রশ্ন আপনি যেটা বললেন, আমাদের এই সংবিধানটা পাকিস্তানি জমানাত 23 বছরে পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের দীর্ঘ যে গণতান্ত্রিক লড়াই, আর বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের উপর দিয়ে মূলত বলতে পারেন 72-এর সংবিধান যেটা গড়ে উঠেছিল। এই সংবিধান নিয়ে তখনও কিছু সমালোচনা ছিল। সংবিধানের ত্রুটি, দুর্বলতা, ঘাটতি, একটা বাঙালি জাত্যাভিমানের ব্যাপার সেখানে ছিল। সেখানে পাহাড়ের সংখ্যালঘু মানুষ বা জাতিগত সংখ্যালঘু তাদের ভাষাগত বা তাদের ঐতিহ্যগতভাবে স্বীকৃতির জায়গাটা বা জাতীয় অস্তিত্বগত স্বীকৃতির ব্যাপারটা সেখানে ছিল না। আরও বেশ কিছু প্রশ্নে সেখানে ভিন্ন মত ছিল। কিন্তু 72-এর সংবিধান ছিল একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন স্টেটের তার একটা সাংবিধানিক রূপ ছিল 72-এর সংবিধান। নানা আলোচনা সমালোচনা দুর্বলতা থাকার পরও সেই সংবিধানে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং গণতন্ত্র আমরা এখনো পর্যন্ত মনে করি। সুতরাং এর একটা ঐতিহাসিক প্রেক্ষিত আছে, জন আকাঙ্ক্ষা আছে, এর একটা লম্বা একটা রাজনৈতিক প্রেক্ষিত আছে, মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষার জায়গাটা ছিল। হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট সংবিধানে সমাজতন্ত্রটা লেখা আছে, কিন্তু বাস্তবতা আমরা সমাজতন্ত্র কায়েম করতে পারিনি। আর এখন কিন্তু লক্ষ্য হিসেবে আমি মনে করি, আমি যখন সাম্যের কথা বলি, সাম্য প্রতিষ্ঠার জন্য আপনি যখন সাম্যের কথাটা বলছেন, তো সাম্যর ইংরেজি হচ্ছে মানে একদম যদি সাম্যবাদ বলি তাহলে একদম কমিউনিজম সেখানে তৈরি করা। তো কমিউনিজমের পূর্ববর্তী ধাপ হচ্ছে সমাজতন্ত্র, মানে সাম্য প্রতিষ্ঠারই আগেকার জায়গাটা। সুতরাং সমাজতন্ত্রটা এরকম একটা ঐতিহাসিক কনটেক্সটে এসছে, জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে এসছে। আর বাংলাদেশে এখন ধনী গরিবের বিশাল যে পার্থক্য, আয় এবং সম্পদের যে পার্থক্য, সেখানে আলটিমেটলি দেশকে মানুষের অধিকার নিশ্চিত করতে গেলে আপনাকে বাস্তবে সমাজতন্ত্রের যে লক্ষ্য হিসাবে এটাকে নির্ধারণ, এটাকে থাকাই দরকার। আর যে কোনো মডার্ন ডেমোক্রেটিক যে কোনো স্টেটে মানে ধর্মনিরপেক্ষতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন জায়গা থেকে আমরা এমন একটা রাষ্ট্র করতে চাই যে রাষ্ট্র আমাদের তিনজনের যদি আলাদা কোনো ধর্মবিশ্বাস থাকে, আমার ইডিওলজি অথবা আমার কোনো রিলিজিয়াস কোনো বিলিফ বা অন্য কোনো বিশ্বাসের জন্য, কোনো মডার্ন কোনো ডেমোক্রেটিক স্টেট আমার বিশ্বাসের জন্য আমার অধিকার মর্যাদার ক্ষেত্রে কোনো পার্থক্য করতে পারে না। সুতরাং সে অর্থে একটা স্টেটের মানে ধর্ম থাকে তো ব্যক্তি মানুষের, সুতরাং রাষ্ট্রের তো কোনো ধর্ম থাকার কোনো সুযোগ এবং কোনো অবকাশ নাই। সুতরাং সেজন্য মনে করি ধর্মনিরপেক্ষতার একটা ঐতিহাসিক কনটেক্সট ছিল। আমাদেরকে যেভাবে ধরুন হিন্দু মুসলমানে আমাদেরকে যেভাবে ভাগ করে দেওয়া হয়েছিল এবং এখনও নানা ধরনের তৎপরতা আছে, আমি মনে করি সেজন্য সেকুলারিজমের বাংলা শব্দটা ধর্মনিরপেক্ষতা যথার্থ শব্দ কিনা এটা নিয়ে আমরা বহু বছর ধরে অনেক বেশি বিতর্ক হয়েছে। বাট বড় দাগের মানুষ এখনও যেটাকে বুঝতে চায়, কিন্তু মনে করি যে এটার পরিবর্তনের কোনো কারণ, যুক্তিগ্রাহ্য কোনো কারণ আমরা এখনও দেখি না। আর জাতীয়তাবাদের যে কথাটা বলা হয়েছে, আমরা জাতিগতভাবে আমরা যে বাংলাদেশি, এই বাংলাদেশের মধ্যে আমাদের বাঙালি জনগণ আছে, ধর্মীয় সংখ্যালঘু আছে, জাতিগত সংখ্যালঘু আছে, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীরা আছে। সুতরাং এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জায়গা, সবার একটা জাতিগত পরিচয়ের জায়গা থেকে জাতীয়তার প্রশ্নটা এসছে বা বাংলাদেশের পরিচয়টা এসছে। সুতরাং আমি মনে করি না সংস্কারের নাম করে এটার প্রেক্ষিত ইতিহাস, তাৎপর্য, জন আকাঙ্ক্ষার দিক থেকে বা বাংলাদেশের বৈচিত্র্যের দিক থেকে এটাকে এখনই কোনো বাদ দেবার কোনো প্রশ্ন আছে। বরঞ্চ এটা আমি মনে করি ওনারা একটা ভালো কথা বলেছেন, বরঞ্চ পরিবর্তনের দিক থেকে আমরা এটা বিবেচনা করা যায় কিনা যে আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে মানে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণায় সাম্য, সামাজিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে কথা আমরা বলেছিলাম,
আমাদের ৭২-এর সংবিধান পুরোপুরি এটাকে ধারণ করতে পারেনি। সে জায়গা থেকে অনেকগুলো দুর্বলতা, যে জন্য ১৭টা সংশোধনী হয়েছে। অধিকাংশ সংশোধনী হয়েছে বিভিন্ন শাসকদের ক্ষমতাকে নিরঙ্কুশ করবার জন্য, যেগুলো জনকল্যাণে হয়নি, সেগুলো তাদের ব্যক্তিগত, দলগত বা কোটারি স্বার্থে হয়েছে বা শ্রেণীগত স্বার্থে হয়েছে। সুতরাং সেটা একটা প্রেক্ষিত। এখন মনে করি প্রোক্লামেশনে যে কথাটা বলা হয়েছিল সেটাকে যদি বরঞ্চ সংবিধানে যুক্ত করা যায়, সে ব্যাপারে আমাদের দিক থেকে সেটা ইতিবাচক সাড়া আছে। নাজমুল আশরাফ, আমরা গণঅভ্যুত্থানের পরপরই দেখছি যে সংবিধান সংস্কার না পুনর্লিখন এ নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। এবার আমরা দেখলাম বাংলাদেশের সাংবিধানিক নাম এবং মূলনীতির পরিবর্তনের সুপারিশ সহ বেশ কিছু সুপারিশ অর্পণ করেছে সংবিধান সংস্কার কমিশন। এ বিষয়ে আপনার মন্তব্য? ধন্যবাদ জুই আপনাকে। অনেকগুলো কমিশনের মধ্যে 4টা রিপোর্ট দিয়েছে আজকে, আরও 10টা কমিশন বাকি আছে। তো এই 4টার মধ্যে যেটি বেশি গুরুত্বপূর্ণ এবং আলোচিত হচ্ছে বা আপনি আলোচনা শুরু করেছেন, সেটি হচ্ছে সংবিধান এবং নির্বাচন। তবে পুলিশ দুদক নিশ্চয়ই সেগুলো গুরুত্ব আছে, কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে দেখলে উপর থেকে সংবিধান প্রথম, তারপরে আপনার এই গণতান্ত্রিক দেশে নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন কায়েম। ফলে এই দুটো কমিশনের সুপারিশগুলো নিয়ে অনেক দিন আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। কিন্তু মৌলিক যেই পরিবর্তনগুলো সুপারিশ করা হয়েছে তার সব কিছুর সাথে সবাই একমত হবেন তা না, কিন্তু অনেকগুলো ভালো সুপারিশ এসছে যেগুলো যুগের সাথে তাল মিলিয়ে, সারা বিশ্বের গণতান্ত্রিক চর্চার সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে আরও বেশি গণতান্ত্রিক করার যে আকাঙ্ক্ষা, সেটার সাথে চিন্তা করলে খুব ভালো। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ শুনতে ভালো, প্রস্তাবগুলো শুনতে চমৎকার, কিন্তু সেটির বাস্তবায়ন বাংলাদেশের গণতন্ত্রের যে অবস্থা কতটা সম্ভব, কারণ আমরা এক কক্ষ বিশিষ্ট সংসদকেই সেভাবে কার্যকর করতে পারি নাই। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণাটা খুবই ভালো, পশ্চিমা ধারণা, আমেরিকাতে, ব্রিটেনে, আরও অনেক দেশে আছে, কিন্তু যেভাবে প্রস্তাবগুলো করা হয়েছে এটা একেবারে যথাযথ কার্যকর করা নিয়ে হয়তো কিছু সমস্যা দেখা দেবে। হ্যাঁ, 505 আসনের সংসদ, 505 আসনের সংসদ। হ্যাঁ, আমাদের জনসংখ্যা অনুপাতে সংসদ সদস্যের সংখ্যা বাড়ানো যেতে পারে। উচ্চ কক্ষের সুবিধা হচ্ছে নিম্ন কক্ষে অভিভাবক হিসেবে কাজ করবে, তার ভিন্ন দায়িত্ব এবং কর্তব্য থাকবে, এবং সেখানকার সদস্যগুলো ভিন্ন রকমের হবে। ফলে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হলে পরে সংসদের যে কর্তৃত্ব বা ক্ষমতা, এটির আবার একটা ভাগ হবে, সেখানে একটা ক্ষমতার ভারসাম্য হবে। 2 কক্ষ যদি একই দলের নিয়ন্ত্রণে না থাকে তাহলে এই কাজটা হবে। একই দলের হলে পরে বাংলাদেশের বাস্তবতায় সেটা কি হবে বলা মুশকিল। কিন্তু সংবিধানের সংস্কারের যেই মূল বিষয়গুলো কিছুটা সাহেব বলেছেন, যে আপনি বাংলাদেশের নাম পরিবর্তন করছেন, রাষ্ট্রীয় মূলনীতি থেকে আপনি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বাদ দিচ্ছেন। এগুলো নিয়ে ব্যাপক বিতর্ক হবে এবং তার পরিবর্তে যা কিছু সুপারিশ করা হচ্ছে সেগুলো নিয়ে অনেক মতপার্থক্য আছে। এখন ধরেন একটা গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের শক্তি এবং নেতৃত্ব এবং এর সাথে তো সকল মানুষের সমর্থন, অংশগ্রহণ ছিল, আছে, কিন্তু আমি বলছি যে গণঅভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা, সেখানে যেসব বৈপ্লবিক চিন্তাভাবনা করা হচ্ছে তার অনেক কিছুই হয়তো এক সময় আমরা আর ভাববো না, বা কোনটা কার্যকর করার মতো, কোনটা বাস্তবসম্মত, কোনটা আমাদের জন্য প্রয়োজন, সেই ভাবনার সময় হয়তো এখনো আসে নাই। কিন্তু সেই চেতনা থেকে, সেই বাস্তবতা থেকে আমরা হয়তো অনেক কিছু বলছি। সংস্কার কমিশন নিশ্চয়ই গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থান পরবর্তী গত 5 মাসে বাংলাদেশের সংবিধান, নির্বাচন, রাজনীতি, অর্থনীতি নিয়ে, প্রশাসনিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা নিয়ে যা কিছু আলোচনা হচ্ছে সেগুলোর একটা প্রতিফলন এই 4টা কমিশনের মধ্যে অনেকখানি আমরা দেখলাম। দ্বিকক্ষের কথা বলছিলেন, যেমনটি বলা হচ্ছে সুপারিশে যে দ্বিকক্ষে আসলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আসন উচ্চ কক্ষ যদি সরাসরি নির্বাচিত না হয় সেটাকে আপনি মানে সঠিক গণতন্ত্র বলতে পারেন না। উচ্চ কক্ষ যদি নিম্ন কক্ষের আনুপাতিক হারে করা হয় তাহলে এখন যে আমাদের এক কক্ষ বিশিষ্ট সংসদে সংরক্ষিত মহিলা আসন আছে সেটা অনেকটা ওই 30 সেট অলঙ্কারের মতোই হবে। সেটা আপনার খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে হয় না। ফলে দ্বিকক্ষ বিশিষ্টের দুটোই যদি সরাসরি নির্বাচিত হয় গণতান্ত্রিক চর্চাটা যেমন অনেক বেশি কার্যকর হবে এবং ওই উচ্চ কক্ষের তরুণদের অন্তর্ভুক্তির কথা বলা আছে। তরুণদের অন্তর্ভুক্তি আমরা জনমিতির যে সুবিধাটা এখন পাচ্ছি, আমাদের মোট জনসংখ্যার প্রায় 2/3 হচ্ছে তরুণ।
সেই তরুণদের প্রতিনিধিত্ব এবং তারাই ভবিষ্যৎ, তারাই দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, তাদের প্রতিনিধিত্ব গুরুত্ব নিশ্চয়ই আছে। কিন্তু এখনকার ব্যবস্থাও তো এই সুযোগটা আছে, কিন্তু তরুণরা কতটা সেই সুযোগ পেয়েছে বা নিয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু আপনি জাতীয় সংসদের প্রার্থী হবার বয়স যে কমিয়ে আপনি 21 করলেন, একটা যুক্তি হতে পারে যে আমাদের বিশাল তরুণ প্রজন্ম, এই অভ্যুত্থানের সেই তরুণ প্রজন্মের একটা বড় ভূমিকা আমরা দেখেছি, সেই কারণে যাতে আরো কম বয়সী লোকজন অংশ নিতে পারে রাজনীতিতে, নির্বাচনে, দেশ পরিচালনা, সেই জন্য এটা করেছেন। এটা হলো পক্ষের যুক্তি। আর যদি বিপক্ষের যুক্তি বলি, আমাদের গড়ায়ও বাড়ছে, সেখানে 25 থেকে তো আপনার এটা আরো বাড়ানোর কথা। 21-25 4 বছরের পার্থক্য, খুব বেশি না, কিন্তু আপনি জাতীয় সংসদের সদস্য হবেন, আইন প্রণয়ন করবেন, নীতি প্রণয়ন করবেন, রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনায়, গণতন্ত্রের চর্চায় আপনি ভূমিকা রাখবেন, সেখানে 21 বয়সটা কতটা উপযুক্ত এটা নিয়ে অনেক বিতর্ক হবে। আর 25 থেকে 21 করার পেছনে আমি বললাম তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার একটা আপনার যুক্তি আছে। আবার পাল্টা যুক্তিও কেউ কেউ বলতে পারেন যে এখন যে তারুণ্যের প্রাধান্য, তারুণ্যের দাপট, তারুণ্যের জয় জয়কার আমরা দেখছি, এবং যারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন তাদেরকে সুযোগ দেওয়ার জন্য বয়সটা কমিয়ে আনা হয়েছে, যাতে তাদের অনেকেই প্রার্থী হতে পারেন, এরকম যুক্তিও কিন্তু দেওয়া যেতে পারে। এখন সংবিধানের মূল নীতি থেকে আপনি যেগুলো বাদ দিয়েছেন, যেগুলো যুক্ত করতে চান, দেশের নাম যেগুলো পাল্টে ফেলছেন, এর ভিতরে অন্তর্নিহিত অনেক অর্থ খুঁজে পাওয়া যেতে পারে। আমরা রাষ্ট্রের চরিত্র বৈশিষ্ট্য বদলে ফেলতে চাচ্ছি কিনা, বা রাষ্ট্রের চরিত্র বৈশিষ্ট্য বদলে ফেলার মতো বাস্তবতা তৈরি হয়েছে কিনা, সেটি হলে পরে রাষ্ট্র কোন দিকে যাবে। সংবিধানে সমাজতন্ত্র ছিল, কিন্তু বাংলাদেশে কি সমাজতান্ত্রিক অর্থনীতি আমরা দেখতে পেয়েছি? সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি? না। সমাজতন্ত্রের মূল কথা যদি ধরেন, সেটা গণতন্ত্রের সাথেও কনফ্লিক্ট করে না, কিন্তু সমাজতন্ত্রকে উঠিয়ে দেওয়া মানে মনে হয় যে পশ্চিমা বিশ্বে যেমন সমাজতন্ত্র একটা গালি, এবং আমেরিকাতে আপনি ধরেন প্রতিপক্ষকে গালি দেওয়া হয় কমিউনিস্ট বলে আর কি, কিন্তু হয়তো সারা বিশ্বে সেই জয়জয়কার নাই কমিউনিজমের, কিন্তু তার সুফল কুফল কি সেগুলো আমরা জানি। কিন্তু আপনি জাতীয়তাবাদ উঠে দিচ্ছেন, ধর্মনিরপেক্ষতা উঠে দিচ্ছেন, এটা একটা বড় জায়গা। যেটা সাহেব ভাই বলছিলেন যে আসলে সেকুলারিজমের বাংলা আমরা ধর্মনিরপেক্ষতা করি, এটা সঠিক কিনা এই বিতর্কের পাশাপাশি ধর্মনিরপেক্ষতার অপব্যাখ্যা দেওয়া হয়ে থাকে ধর্মহীনতা। আমাদের রাষ্ট্রে যেখানে রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলা আছে, সেখানে ধর্মনিরপেক্ষতাটাই এর সাথে কনফ্লিক্টিং। তাহলে আপনি ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবেন, আপনি ইসলামিক শাসন কায়েম করবেন, আপনি ওই দিকে আগাবেন। গণতন্ত্র এবং ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে কতটুকু মিল অমিল আছে সেই বিতর্ক নাই গেলাম, কিন্তু সবকিছু মিলিয়ে যে আশঙ্কাটা অনেকেই করেন, নিশ্চয়ই এইসব সুপারিশ নিয়ে যখন ব্যাপক আলোচনা হবে নানান শ্রেণী পেশার মানুষের মাঝে, রাজনৈতিক দল তো বটেই, তারাও বিষয়গুলো নিয়ে আসবেন যে আমরা বাংলাদেশ নামের রাষ্ট্রটিকে কোন দিকে নিয়ে যাচ্ছি, আমাদের গন্তব্য কোনটা। আসলে চলবে সেই সঙ্গে 16 ক্ষেত্রে 155 সুপারিশ নির্বাচন সংস্কার কমিশনের উল্লেখযোগ্য সুপারিশগুলো আমরা আলোচনায় আনতে চাই। একটা লাইন বলে শেষ করি যে 4 বছর মেয়াদ, এটা ভালো, প্রধানমন্ত্রী একাধিকবার হতে পারবেন, এটা ভালো। আপনার কাছে আবার দর্শক দেশের প্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে RIL অ্যাঙ্গেলস চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আবারও ফিরছি আলোচনায়। যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম যে নির্বাচন সংস্কার কমিশন 16 ক্ষেত্রে 155 সুপারিশ করেছে, সেক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য বিষয়গুলো যদি একটু জানাই, একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাদ, ভোট 40% না পড়লে নতুন নির্বাচনের সুপারিশ, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের প্রস্তাব, রাজনৈতিক দলের লেজুর বৃত্তির কোনো সংগঠন না রাখার সুপারিশ, আরও অনেক সুপারিশ রয়েছে। এই বিষয়গুলো ধরে একটু জানতে চাই, জনাব সাইফুল হক কি বলবেন? আপনি যেগুলো বললেন এগুলোকে তো আমরা ইতিবাচকভাবে এর অধিকাংশকে একটা বললেন, যদি আপনি আমাকে এক এক করে যদি আবার একটু মনে করিয়ে দেন। একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাদ, না ঠিক আছে, মানে এটা তো আমাদের এখন সর্বোচ্চ মানে 3টি আসনে প্রার্থী হওয়ার এখন 5টি, এখন কি 5টি আছে? আচ্ছা 5টি না, মানে এখান থেকে মানে কমিয়ে আনা হয়েছে সম্ভবত। আচ্ছা এটা একটু দেখতে হবে। আমি ব্যক্তিগতভাবে হয়তো এই মতের পক্ষে থাকবো, বাট এগুলো একটু আলাপ আলোচনার প্রশ্ন। ভোট 40% না পড়লে নতুন নির্বাচনের সুপারিশ বাংলাদেশের বাস্তবতা সম্ভব হবে? একাধিক আসনের ক্ষেত্রে কিন্তু শুধু 3 জনের ক্ষেত্রে প্রযোজ্য, প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলীয় প্রধান। রাইট। এটার জন্য এটা কিন্তু সবার জন্য না। এটা
আর যেটা বললেন এটা বাংলাদেশের বাস্তবতাতে আপনি 40% ভোট না পড়লে যদি আবার পুনর্নির্বাচনের, তবে একটা জিনিস করা দরকার, কোনো একটা স্ট্যান্ড, এটা ধরুন 40 হবে কি 35 হবে কি 30 হবে, এটা নিয়ে হয়তো একটা আলাদা, কিন্তু এর একটা গ্রহণযোগ্য বা এর একটা যুক্তিগ্রাহ্য একটা ভোটের একটা হার এখানে থাকাটা উল্লেখ থাকা দরকার। এখন তো আপনি টেকনিক্যালি 1% ভোট পেলেও 1% ভোট পেলেও আপনি সেখানে আপনি বিজয়ী, আপনি সেখানে হয়ে উঠতে পারেন। তো তার মানে কি আপনি বিশাল, তার মানে আপনি 90 বা 95 বা 99% সমর্থন না পেলেও তখন আপনি জনপ্রতিনিধি হিসেবে আপনি থাকছেন। হ্যাঁ, না ভোটের বিধান তো আমাদের অনেক পুরনো দাবি। না ভোটের বিধান তো মনে করি এটা তো একসময় ছিল, এটা একসময় ছিল, কার্যকর ছিল, পরবর্তীকালে এটাকে তুলে দেওয়া হয়েছে। আমি মনে করি এটা একটা ভালো প্রস্তাব, যেটা আমাদের পুরনো দাবি। 2014 সালে আমরা যেমন দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকে নির্বাচিত হয়ে গেছে, অনেকগুলো আমাদের দাবির মধ্যেই এগুলো ছিল। আর যেটা বললেন 40% এটা ঠিক কিনা, অথবা এটাকে 35 বা 30 আনা যায় কিনা, এটা নিয়ে আরো ভাবনা চিন্তা করার সুযোগ আছে, বা এটাকে আলোচনার প্রশ্ন আছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রস্তাব, আর তত্ত্বাবধায়ক তো আমাদের অনেক পুরনো দাবি এটা, কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত রাজনৈতিক দলের অধীনে জাতীয় নির্বাচন করবার কোনো রাজনৈতিক সংস্কৃতি এখনো তৈরি হয়নি। যারা সরকারে থাকেন তারা ছলে বলে কৌশলে, এবং তারা মনে করেন যে ক্ষমতায় থাকা মানে অনেকটা বেহেশতে থাকার মতন। আর বাংলাদেশে বিরোধী দল করা তো বরাবরই ঝুঁকিপূর্ণ, আপনি জানেন, জানমাল সবটাই ঝুঁকিপূর্ণ। এজন্য কেউ এখানে আর বিরোধী দলে থাকতে চায় না, কেউ বিরোধী শিবিরে বসতে চায় না। তো তার মানে হচ্ছে যে কোনো ভাবারে সে ক্ষমতাটা টিকে থাকতে চায়। এবং খালি খেয়াল করবেন, গত 3টা জাতীয় নির্বাচনের মধ্যে একটা বা দুটো নির্বাচনও যদি কিছুটা বিশ্বাসযোগ্য হতো, যদি কিছুটা গ্রহণযোগ্য হতো, তাহলে কিন্তু আওয়ামী লীগকে এভাবে কিন্তু পালিয়ে যেতে হতো না, বা একজন ব্যক্তি শেখ হাসিনাকে তাকে কিন্তু এভাবে কিন্তু পালিয়ে তাকে আত্মরক্ষা করতে হতো না। একটা দল বা একটা ব্যক্তিকে কিভাবে একটা ফ্যাসিস্ট চরিত্র নিতে হয়, তার মানে কি আপনি ভোটের আয়োজন করছেন কিন্তু ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং বাংলাদেশে এখন যেটা প্রশ্নটা উঠবে কয়েকটা তত্ত্বাবধায়কের ক্ষেত্রে, আমি একটা অগ্রিম আপনাকে বলে যাচ্ছি। একটা হলো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, ইয়েস, এটা তো আমরা পক্ষে, এটার ইতিমধ্যে 13th সংশোধনী ব্যাপারে একটা পঞ্চদশ সংশোধনীর রায় হয়েছে, এটা নিয়ে আরেকটা মামলাটাও আছে। তত্ত্বাবধায়কটা চালু করতে গেলে 3-4টা বিষয় খুব মনোযোগ লাগবে। এই সরকারের মেয়াদটা কি হবে, এটা একটা গুরুত্বপূর্ণ, এটা কি 3 মাসের জন্য হবে না 4 মাস বা 5 মাসের জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। দলীয় তাদের এখতিয়ার এবং ক্ষমতার জায়গাটা কি হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। 3 নম্বর হচ্ছে যে আমাদের বিদ্যমান আগে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, পরবর্তী কোনো ইলেক্টেড পার্লামেন্ট বা গভর্নমেন্টের কাছে অ্যাজ তাদের জবাবদিহিতার তেমন কোনো কার্যকারী কোনো বিধান আমরা দেখিনি। ফলে তত্ত্বাবধায়ক সরকার আমলে তারা যে কাজগুলো করবেন তাদের তো জনগণের কাছে অ্যাকাউন্টেবল হবার কোনো প্রশ্ন নেই। তাহলে পরবর্তী ইলেক্টেড পার্লামেন্ট বা জনপ্রতিনিধিদের কাছে তাদের অ্যাকাউন্টেবল হয়, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনার কোনো বিধান যুক্ত করা হবে কিনা। আর 4 নম্বর হচ্ছে এটা কি আগামী কয়েকটা নির্বাচনের জন্য, নাকি সংবিধান স্থায়ীভাবে, মানে অর্থাৎ যতগুলো জাতীয় নির্বাচন আসবে সবগুলো তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে। সুতরাং দিজ আর ইস্যুস যেগুলোকে আরো আলোচনা মনোযোগ লাগবে। আমি মনে করি রাজনৈতিক সংস্কৃতির যদি উন্নয়ন করা যায় ভবিষ্যতে, হয়তো একটা পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রয়োজন নাও হতে পারে, কিন্তু বাংলাদেশের এখনকার বাস্তবতায় এটা ছাড়া আমরা কোনো অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের কোনো সুযোগ নেই। ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এখন আমাদের লাগবে। নাজমুল আশরাফ, কিছু যুক্ত করি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 4 বছরের মেয়াদ সংসদের, একইভাবে সরকারের এবং রাষ্ট্রপতির, সবই ঠিক আছে। 2বার বেশি প্রধানমন্ত্রী না, এগুলো সবই ঠিক আছে, বহুদিন ধরে আলোচিত বিষয়গুলো। এখন ধরেন আমাদের দেশে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, গত 16 বছর গণতন্ত্র ছিল না, ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। তারও আগে বিভিন্ন সময়, ধরেন 90 পরবর্তী টানা 4টি নির্বাচনের মাধ্যমে যে 4টি সংসদ এবং সরকার ছিল, তুলনামূলকভাবে বাংলাদেশের 53 বছর ইতিহাসে অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো। তার মধ্যে সবচেয়ে ভালো 91-টা, তারপরে 96, তারপরে 2001, তারপরে 2008। আস্তে আস্তে আমরা খারাপের দিকে গেছি। আমাদের তাহলে সংস্কারের উদ্দেশ্য কি, লক্ষ্য কি? যে সঠিক গণতন্ত্রে ফিরে যাওয়া এবং গণতান্ত্রিক চর্চাকে আরো উচ্চ মার্গে নিয়ে যাওয়া। তার জন্য যত বিধি ব্যবস্থা, সংবিধান, আইন কানুন, রাজনীতি সবকিছু পরিবর্তন করা। কিন্তু যেই সুপারিশগুলো আমরা দেখছি বা যতটুকু আমরা জানছি, আরো বিস্তারিত হয়তো জানা যাবে পরে, তাতে করে গণতন্ত্রায়ন এবং গণতন্ত্রকে আরো উচ্চ শিখরে নিয়ে যাওয়ার অনেকগুলো প্রস্তাব, বিষয়বস্তু আছে।
অনেকগুলো প্রস্তাব আছে যেগুলো আসলে পুরো রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়া, সেটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে না গিয়ে আমরা অন্য কোনো তান্ত্রিকতার দিকে যাচ্ছি কিনা সে আলোচনা বিতর্ক হবে। আর প্রস্তাবের মধ্যে বলি, যেমন ধরেন তরুণদের বিষয়টা বলছিলাম, যে তরুণদের যে প্রাধান্য এটি আমরা সমাজের সব ক্ষেত্রে দেখি। তাদের যে জয় জয়কার আমরা আন্দোলনে দেখলাম, এখন রাজনীতিতে দেখতে পাচ্ছি, ভবিষ্যতে সরকারে আমরা দেখতে পাবো, সংসদ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। এই তরুণরা তো তাদের যোগ্যতা দিয়েই এই জায়গায় এসেছেন। এখন যে তরুণদের গুরুত্ব, জনসংখ্যার বড় অংশ তারা, এগুলো তারা তাদের যোগ্যতায় এসছেন। তাদেরকে আবার বিশেষ সুযোগ দেওয়া দরকার আছে। আপনি বয়স কমিয়ে দিয়েছেন, এটার একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম আগে, কিন্তু আপনি নারী আসন 100 যুক্ত করছেন যারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন, এবং তাদের কনস্টিটিউয়েন্সি কিন্তু অনেক বড় হবে সাধারণ সংসদ সদস্যের তুলনায়। নারীরা প্রতিকূলতার মধ্যে থাকেন, তাদেরকে সমতা আনার জন্য আমরা বাড়তি সুযোগ দিয়ে থাকি রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে, আইনগতভাবে। তরুণদের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য? তরুণরা কি অনগ্রসর শ্রেণী? তাদেরকে কেন আবার 10% আপনার কোটার মধ্যে ফেলতে চাচ্ছেন? যে কোটা বিরোধী আন্দোলন করে তারা এতখানি আসলো, এটা গ্রহণযোগ্য না। 40% ন্যূনতম ভোট না হলে সেই নির্বাচন বাতিল। আমি এই জায়গায় সাইফুলের সাথে একটু দ্বিমত করি। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে 70-80% মানুষ ভোট দেয়, সেখানে 40% খুব স্বাভাবিক, এর উপরে যাওয়াটাই স্বাভাবিক। 40-এর নিচে হলে আপনি যদি বলেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষের শাসন, সেটা 50 হলে পরে ভালো হয়, যেটা আমেরিকাতে আছে। 50-এর কম হলে পরে আবার নির্বাচন। 40 এটা একদম ন্যূনতম। আমাদের দেশে সুষ্ঠু ভোট হলে সবসময় 40-এর উপরে হবে। যেগুলো 40-এর নিচে হয়েছে এগুলো কোনো নির্বাচন হয় নাই, সেদিক থেকে ঠিক আছে। নাজমুল আশরাফ, যেখানে ত্রয়োদশ নির্বাচন ঘিরে রাজনীতিতে নানা সমীকরণ চলছে, তখন সরকার বলছে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ফেব্রুয়ারিতে। এবার আমরা মতৈক্যে পৌঁছাতে পারবো কিনা, সেটাই নিশ্চয়ই একটি বড় প্রশ্ন। আমি রাখছি আপনার কাছে, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশের প্রতীকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। নাজমুল আশরাফ, আপনি সংস্কার ঐক্যমত বাস্তবায়নের কথা বলছিলেন, সেখানে আসার আগে আমি ছোট্ট করে একটা জিনিস বলি। আমাদের সংবিধানে আর্টিকেল 70, এই 70 ধারা নিয়ে অনেক বিতর্ক আছে। 70 ধারার কারণে আপনার বিবেক যাই বলুক, দেশের জন্য যতই ভালো মনে করেন না কেন, আপনি দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। হ্যাঁ, এটা সংসদে এক ধরনের একনায়কতন্ত্র। সেখানে যেই প্রস্তাবটা করা হয়েছে, অর্থ বিল বাদে, সোজা কথা বাজেট পাস ছাড়া বাকি সব ক্ষেত্রে আপনি দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। তো বাজেটের ক্ষেত্রে কেন এটা রাখা হলো আমি জানি না, তাও অনেকখানি স্বাধীনতা নিশ্চিত করা হবে। অনেকে বলে আর্টিকেল 70 না থাকলে সংসদ এবং সরকার খুব অস্থিতিশীল হয়ে যাবে, যখন তখন সরকার পড়ে যাবে। কেন? যখন তখন সরকার পড়ে গেলে কি গণতন্ত্রের চর্চা হয় না? উন্নত দেশ হয় না? জাপানে হচ্ছে না? আর অনেক দেশে হয়, ঘন ঘন সরকার পরিবর্তন হয়, কিন্তু ব্যবস্থাটা যাতে কায়েম থাকে। আরেকটা কথা বলি, যে এই যে সংস্কার প্রস্তাবগুলো যারা দিয়েছেন এবং এগুলো নিয়ে যারা কাজ করবেন, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের উপরে সবকিছু নির্ভর করবে। ফলে সংস্কারের যেগুলো নিয়ে তেমন বিতর্ক নাই এবং সবাই মানে, বহুদিন ধরে আলোচিত হচ্ছে, সেগুলো দ্রুত একমত হয়ে যাওয়া যাবে। কিন্তু আমি যেটা বলছিলাম, রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য, সংবিধানের মৌলিক দিকগুলো এবং যেগুলোর পরিবর্তনের ফলে রাষ্ট্রের চরিত্র পাল্টে গিয়ে অধিকতর গণতান্ত্রিক পথে না গিয়ে আমরা অন্য কোনো তন্ত্রের দিকে যাচ্ছি কিনা, সেই জায়গাগুলোতে অনেক বিরোধ হবে। সেখানে রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞা, তাদের কি বলবো, দেশপ্রেম, গণতান্ত্রিকতা, জনকল্যাণ, বৈশ্বিক বাস্তবতা, জাতীয় আঞ্চলিক সবকিছু মিলিয়ে ওনাদের উপরই নির্ভর করবে। আমার ধারণা, সাইফুল আমার সাথে নিশ্চয়ই একমত হবেন, এই প্রস্তাবগুলোর কতটুকু সবাই একমত হবেন এটা নিয়ে আমার সন্দেহ আছে। অনেকগুলো বিষয়ে দ্বিমত হবেন এবং একমত না হলে যেহেতু বাস্তবায়ন হবে না, ফলে এই সরকার নির্বাচনের আগ পর্যন্ত নির্বাহী আদেশে কতটুকু বাস্তবায়ন করবেন আর সংসদের মাধ্যমে সংবিধান পরিবর্তন করে কখন বাস্তবায়ন করবেন। যেখানে আমরা দেখছি যে ত্রয়োদশ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা সমীকরণ চলছে এবং বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি একেবারে সোজা সাপটাভাবে বলেছে যে এবছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব এবং সেই প্রেক্ষিতে আয়োজনের দাবি জানিয়েছে তারা। একটু জানতে চাই, জুলাই আগস্টে নির্বাচন আয়োজন কি আসলেই সম্ভব? দেশ প্রস্তুত, রাজনৈতিক দলগুলো প্রস্তুত? আমি তার আগে আপনি আগে যেটা ভাইকে যেটা বললেন, আমি ওই ব্যাপারে একটু ব্রিফলি আমার রেসপন্স করতে চাই। আমি মনে করি আপনি যেটা বললেন না, যে সংস্কারের যতগুলো বিষয় আসছে বর্তমান সরকারের জন্য বা আমাদের মানে জনগণের জন্য, দলগুলোর জন্য একটা ঐতিহাসিক একটা সুযোগ এখন তৈরি হয়েছে। সুযোগটা কি?
আর যদি আপনি প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দিতে পারেন, সবাইকে যদি আপনি অর্গানিক্যালি যুক্ত করতে পারেন, এক ধরনের ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা সুযোগ, একটা নতুন একটা বোঝাপড়া, নতুন একটা সমঝোতা, নতুন একটা রাজনৈতিক সামাজিক চুক্তি যাওয়ার একটা কিন্তু মহেন্দ্রক্ষণের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এটার জন্য স্টেটে যারা এখন লিড করছেন তাদের যে প্রজ্ঞা দূরদর্শিতা, বোঝাপড়া, অন্যদের সাথে তাদের অর্গানিক রিলেশনশিপ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সাউথ আফ্রিকা নেলসন ম্যান্ডেলাদের শতাব্দীর পর শতাব্দী শ্বেতাঙ্গদের অত্যাচার, নিপীড়ন, হত্যাযজ্ঞের পরেও তারা নিজেরা ক্ষমতা আসার পরে তারা যে একটা ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন করেছিলেন, এক ধরনের ন্যাশনাল রিকনসিলিয়েশন করে কিভাবে একটা ডেমোক্রেটিক সোসাইটি তৈরি করা যায়, একটা ইনক্লুসিভ সমাজ তৈরি করা যায়। তো এই যে একটা হিস্টোরিক্যাল একটা যে ইনিশিয়েটিভটা, যে জন্য সাউথ আফ্রিকা রক্তারক্তি এড়াতে পেরেছিল, সাউথ আফ্রিকা একটা নেশন, একটা স্টেট হিসাবে এখন যে তারা দাঁড়িয়েছে, বাংলাদেশে আপনি নির্দিষ্ট অপরাধের নির্দিষ্ট বিচার হবে, গণহত্যা বলি, অপরাধের জন্য বলি, কিন্তু সমাজের বাদবাকি অংশকে তো আপনাকে তো একটা ন্যাশনাল ইন্টিগ্রেশন লাগবে, একটা জাতিগত সংহতি লাগবে, বোঝাপড়া লাগবে, সবাইকে যুক্ত করবেন। আমরা হানাহানি, মারামারি, খুনাখুনির মধ্যে এই ঐতিহ্য থেকে তো বেরিয়ে আসার একটা প্রশ্নটা আছে। তো সেজন্য আমি কথাটা বলেছি, এবার একটা সুযোগটা আছে। অন্তর্বর্তী সরকার কি করতে পারে? তারা কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না। তারা করতে পারেন দলগুলোকে তারা একজন মডারেটর হিসাবে ভূমিকা পালন করতে পারেন। যে সমস্ত প্রশ্নে বোঝাপড়া আছে আমরা কিছু ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো, বাকিগুলোর মিলে এক ধরনের রাজনৈতিক চুক্তির জায়গায়, যেটা পরবর্তী যারা ইলেকশন করবেন, পরবর্তী ইলেক্টেড পার্লামেন্ট, এই কনসেনসাস নিয়ে যাতে আমরা সামনের দিকে চলতে পারি। কিন্তু আমার সুস্পষ্ট যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে এই বছরের আমি বলছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এই কাজের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে। দ্বিতীয়ত আপনি আমাকে যেটা বললেন, হ্যাঁ, আমি খুব স্ট্রেইট বললে, যদি সরকারের রাজনৈতিক সদিচ্ছা কাজ করে, এখন থেকে জানুয়ারি থেকে 5 থেকে 7 মাসের মধ্যেই অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব। আমার এই বক্তব্যের পেছনে লজিকটা কি? ইতিমধ্যে সরকারের 5 মাস পার হয়েছে। সরকার জরুরি অবস্থা আমরা সাকসেস ফেলিওর দিয়ে আমরা কিন্তু পার করে এসেছি। ইলেকশন কমিশন ইজ অন। তারা আর্লি জানুয়ারি তারা ভোটার তালিকা তারা প্রকাশ করেছেন খসড়া। 20 তারিখ থেকে 20 জানুয়ারি থেকে তারা বাড়ি বাড়ি যে ভোটার তালিকা হালনাগাদ তারা যাচাই বাছাই করবেন। আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে ভোটার তালিকা যাচাই বাছাই করে নির্বাচন কমিশন 100% তারা প্রস্তুতি তারা গ্রহণ করতে পারেন এটার জন্য। এখন আর এটা ডিপেন্ড করে সরকারের পলিটিক্যাল উইলের উপরে, তাদের রাজনৈতিক সদিচ্ছের উপরে। তারা যদি ইলেকশন কমিশনকে বলেন যে আমরা 2025 সালের জুলাই, আগস্ট কি সেপ্টেম্বর, অক্টোবরে আমরা জাতীয় নির্বাচনটা, এখন নির্বাচনের সময় অনেকগুলো জিনিস বিবেচনা করা হয়, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, বৃষ্টি, অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়। আমাদের মতন যেখানে মনসুন থাকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ। যখন আপনি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে একটা অর্গ্যানিক এনগেজমেন্টে থাকেন, যোগাযোগ থাকে, কথাবার্তা থাকে, 2 মাস 3 মাস আগে পরে হলে কেউ এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলবে না। কিন্তু যদি বোঝা যায় আপনি অপ্রয়োজনীয়ভাবে ক্ষমতাকে আপনি প্রলম্বিত করতে চান, ক্ষমতাকে আপনি দীর্ঘায়িত করতে চান, এক এক সময় এক এক ইস্যুকে আপনি সামনে এনে, তখন আপনার উদ্দেশ্য নিয়ে তখন কিন্তু আমি প্রশ্ন তুলব যে আসলে জুয়ের উদ্দেশ্যটা কি। সেজন্য বলতে চাই এটা যে যদি ইচ্ছাটা থাকে, কারণ আমার ইলেকশন কমিশন বলেছে তারা এখন রাজনৈতিক দলগুলো তাদের এক ধরনের প্রস্তুতি আছে দলগুলোর, কারণ দলগুলো তো 16 বছর ধরেই তো তাদের এক ধরনের এবারকার নির্বাচনের জন্য, এবং মানুষ কিন্তু তাকিয়ে আছে। এদেশের মানুষ ভোট হওয়ার পরে খবর রাখেন না এমপি মন্ত্রী সাহেব কি করলেন, কিন্তু তিনি ভোট দিতে পারার যে তার যে মানুষ নির্বাচন উৎসব মনে করে, সেটা একদিনের রাজা, এই অধিকার তাকে যথাসম্ভব তাকে ফিরে দেওয়া দরকার। দর্শক এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।